পৃথিবীর সব থেকে বড় উঁচু স্ট্যাচু, অটল টানেল, আরো আশ্চর্য সব ভাস্কর্য সব এই আমেদাবাদে রয়েছে। সেই সবকটাই আমরা দেখব এই ভিডিওতে। ট্রেন নাম্বার 12906 শালিমার থেকে 8টা 20 নাগাদ ছাড়ে। সেই ট্রেন ধরেই আমরা চলে এলাম আমেদাবাদ সিটি। আর এটি হলো আমেদাবাদ রেলওয়ে স্টেশন। ট্রেনে 2 দিনের জার্নি করে সবারই মুখ চোখের অবস্থা খুবই খারাপ। তো আমরা হোটেল নিলাম ঠিক আমেদাবাদ স্টেশনের অপোজিটে। গিয়ে আমরা ফ্রেশ হয়ে বেরোবো আজকের কি কি দেখা যায় আমেদাবাদ সিটি ট্যুরে। গুজরাট ট্যুরে ডে 1 আমাদের খুব একটা হাতে টাইম ছিল না, তাই আমরা প্রথমেই চলে যাব আজকের অক্ষরধাম দেখতে। তো অক্ষরধাম দেখে আমাদের কাছে যদি টাইম থাকে তাহলে আমরা অন্য কোনো টুরিস্ট প্লেস ঘুরে আজকে দেখব। আমেদাবাদ মেট্রো যে এতটা সুন্দর দেখে মনে হচ্ছিল যেন আমরা কোনো বিদেশে চলে এসেছি। আর আমরা মেট্রো থেকেই দেখতে পেলাম নরেন্দ্র মোদীজি স্টেডিয়াম। মেট্রো থেকে নেমে আমরা একটি অটো ধরে চলে এলাম অক্ষরধাম টেম্পলের কাছে। অক্ষরধাম টেম্পল গুজরাটের টপ মোস্ট টুরিস্ট স্পটের মধ্যে একটা। আমেদাবাদ স্টেশন থেকে এইটা 30 কিলোমিটার দূরে। এটি অবস্থিত হয়েছিল 2002 সালে। আর এটি গান্ধীনগরে অবস্থিত গুজরাটের। অক্ষরধাম মন্দিরে ঢুকতে গেলেই এই সামনেই পড়বে একটি রুম, যার মধ্যে ব্যাগ, ঘড়ি, জুতো সব রেখে আমাদের অক্ষরধাম মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটাই শ্রী স্বামীনারায়ণ মন্দির। খুবই সুন্দর মন্দির। বাইরে থেকে আমি যতটা পেরেছি ততখানি ভিডিও করার চেষ্টা করেছি। এর ভিতরে লাইট শো হয়, আর এর ভিতরে ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগে। তো আমরা যতটা পেরেছি ভিতরে গিয়ে দর্শন করেছি। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম অটল ব্রিজ। আর এই অটল ব্রিজ এতটাই সুন্দর, সেটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। রাত্রেবেলা এসে যে আমরা কতটা লাভবান হয়েছি বা আমরা কতটা হ্যাপি হয়েছি, এই আলোগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। সত্যি কথায়, এক কথায় অসাধারণ। এই অটল ব্রিজ সবরমতী নদীর উপরে অবস্থিত। একটা নদীর ওপরে এত সুন্দর ব্রিজ, নিচে এর যে ব্রিজের যে কালার, লাইটের কালার যেটা নিচে পড়ছিল, সেটা দেখতে এত সুন্দর লাগছিল। আমরা যে ব্রিজের ওপরে হাঁটছি আর এত সুন্দরভাবে একটা ডায়মন্ড শেপের একটা কাটিং করা যে ব্রিজ, সেইগুলো দেখছি, দেখে না চোখ দাঁড়িয়ে যাচ্ছিল। যে কত ছবি তুললাম, কত ভিডিও করলাম, বাট করেও মনে হচ্ছিল যেন কিছুটা একটা কম থেকেই যাচ্ছে। এই ব্রিজের ওপরেই আছে কয়েকটি ক্যাফে আর কিছু বাচ্চাদের প্লেইং এর জন্য কিছু জিনিস। তো এখানে সন্ধ্যাবেলায় বা সবসময় ভিড় হয়, বাট সন্ধ্যাবেলায় দেখেছি এখানকার নর্মাল ওইখানকার লোকেরা বেশ সুন্দর টাইম কাটাচ্ছে। আর এই যে নদীর পাশে যে পার্ক করা আছে, এটা আমরা একটু পরেই যাব। তো ওইখানে গিয়েও দেখবো যে অনেক কিছু অ্যাক্টিভিটি করা আছে, যেখানে মানুষরা সময় কাটাচ্ছে সন্ধ্যাবেলাটা কিভাবে কাটানো যায়। এখন মনে হচ্ছে আমরা রাত্রেবেলা এসেছি এই অটল ব্রিজের কাছে, খুব ভালোই হয়েছে। কারণ এই যে এত সুন্দর আলোর খেলা, এই যে আলো দিয়ে ব্রিজটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা রাত্রিবেলা আসলেই আমরা বুঝতে পারতাম। বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। আর আমেদাবাদে ডে 1 অটল ব্রিজের সাথেই শেষ হলো। এরপরে আমরা ডে 2 কি কি দেখব সেটা পরের ভিডিওতে দেখব। আজ নিয়ে দ্বিতীয় দিন আমেদাবাদ সিটি ট্যুরে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমেদাবাদ সিটি ট্যুর করতে। কিন্তু তার আগে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। প্রবলেমটা হচ্ছে আজকে সোমবার, তো ম্যাক্সিমাম টুরিস্ট প্লেস সবই বন্ধ। তো আমাদের আজকে যাওয়ার কথা ছিল স্ট্যাচু অফ ইউনিটিতে। তো সেই জন্য আমরা স্ট্যাচু অফ ইউনিটি পরের দিন করব। আজকের আমেদাবাদের যে সিটির যেগুলো সাইট সিন আছে সেইগুলোই আমরা ঘুরবো। তো আমরা খুব তাড়াতাড়ি ওইখান থেকে একটা অটো বুক করলাম। সময় নষ্ট না করে আমরা ওইখানকারই যে ছোটোখাটো প্লেস আছে বা খুব সুন্দর সুন্দর প্লেস আছে, সব আমাদের অটো করেই আজকে ঘুরবো। তো পুরোপুরি অটো করে ঘুরতে কিভাবে যে ঘুরলাম সেইগুলোই দেখবো এবার আমাদের আমেদাবাদ সিটি ট্যুরে। আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে হুটি সিং জৈন মন্দির। এটি আমেদাবাদের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জৈন মন্দির, যা 1848 খ্রিস্টাব্দে তৈরি হয়। এই মন্দিরটি নির্মাণ করেন শেঠ হুডি সিং কেশরী সিংহ। তার নাম অনুযায়ী এই মন্দিরটির নাম রাখা হয় হুডি সিং জৈন টেম্পল। আমেদাবাদ ট্যুরে প্রথম যে দর্শনীয় স্থানটাই একটা মন্দির হবে সেটা আমরা বুঝতে পারিনি।
কিন্তু এই যে এত সুন্দর মন্দির দেখে আমাদের এই আমেদাবাদ ট্যুরটা স্টার্ট হলো, সত্যি অসাধারণ লাগছিল। সকালবেলা একটা জৈন টেম্পল দিয়ে আমাদের ট্যুরটা স্টার্ট। আর এত সুন্দর জৈন টেম্পল, মানে যেই দিকে যাচ্ছি সেই দিকে ভাস্কর্যে ভর্তি। চারিদিকে অসাধারণ পাথরের কাজ। সত্যি অসাধারণ লাগছিল এই মন্দিরটা ঘুরে দেখতে। আমাদের এই জৈন মন্দিরটা দেখতে বেশ অনেকক্ষণ সময় লাগলো। কারণ এত সুন্দর মন্দির আর এত সুন্দর নিখুঁত কাজ চারিদিকে যে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা অনেকক্ষণ এই মন্দিরে সময় কাটালাম। কিন্তু একটা প্রবলেম এইখানে, এর ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই। আর ভিডিওগ্রাফি করাও অ্যালাউ নেই। কিন্তু যতটা পেরেছি আমি ততটা একটুখানি লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি। আর বাকিটা সময় আমরা ছবি তুললাম বাইরে এসে। আর ছবি তুলে আমরা পরের যে নেক্সট যে টুরিস্ট প্লেস আছে সেটা আমরা দেখব। আমরা প্রায় অনেকটা টাইম এই মন্দিরে কাটিয়েছি। এবার আমরা এইখান থেকে বেরিয়ে যাব অন্য টুরিস্ট প্লেসে। তো আমরা এই মন্দিরটা ঘুরে, বাট মন্দিরের বাইরেটায় একটা লম্বা মতো প্রায় ৭০ ফুট হাইটের একটা গম্বুজ আছে। সেটাও দেখতে অসাধারণ, বা অনেকটা রাজস্থানী স্টাইলের মতো। তো সেইখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। আর এইখানকার মন্দিরের যে ছবি সেইগুলো তুললাম। তুলে আমরা পরবর্তী যে কাজ, পেট পুজো বা ব্রেকফাস্ট করা। তো ব্রেকফাস্ট আমরা করব এইখানকারই ফেমাস একটা হোটেল, যেখানে আমাদের অটোওয়ালা প্রোভাইড করছে যে ওই জায়গাটায় ব্রেকফাস্টটা করলে খুব ভালো হবে। ভাই, আমাদের সকালের ব্রেকফাস্ট ফাফড়া চাটনি। ফাফড়া, জলেবি আর চাটনি। বাঙালির কাছে সকালবেলা ব্রেকফাস্ট মানে শুনলেই কেমন লাগে। কিন্তু আমাদের যে এত ভালো লেগেছিল এই ফাফড়া আর জলেবি, সেটা মানে বলে বোঝানো যাবে না। সবাই একবার না ২ বার ৩ বার করে অর্ডার দিয়ে এই ফাফড়া জলেবি আমরা খেয়েছি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট টুরিস্ট প্লেসের দিকে, যেটা সবরমতী আশ্রম, যেটা বলা হয় গান্ধীজির বাসস্থান। এটি সবরমতী নদীর তীরে অবস্থিত। এখানে গান্ধীজি তার স্ত্রীর সাথে অনেকটা বছর কাটিয়েছেন। এই আশ্রমটি গান্ধী আশ্রম বা হরিজন আশ্রম বলে অনেকে চেনে। ১৯১৫ সালে এটা তৈরি হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। বিশেষ করে ১৯৩০ সালে ডান্ডি মার্চ বা ডান্ডি আন্দোলন যেটাকে বলা হয়, সেটা এইখান থেকেই শুরু হয়েছিল। যেহেতু এই জায়গাটা সবরমতী নদীর ধারে অবস্থিত, তো আমাদের সত্যিই খুব ভালো লাগছিল একটা নদীর পাড়ে এত সুন্দর একটা জায়গাতে আমরা টাইম স্পেন্ড করছিলাম। ভারতবর্ষের আমরা যেখানেই থাকি, কিন্তু এই চায়ের সাথে একটা আড্ডা আর ব্রেক, এটা না হলে ঠিক চলবে না। তো আমেদাবাদের একটা খুব পপুলারই বলতে পারেন একটা মন্দির, যেটাকে বলে মাতা বৈষ্ণোদেবী মন্দির। তো এই ১২টার সময় ওদের গেট খোলার কথা, তো এই গেট খুললো, হু হু করে সব লোক ঢুকছে। এইটার লাইন পড়েছে, আর দূরে দেখা যাচ্ছে ওইটাই পাহাড়ের উপরে মন্দিরটা আছে। বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম। এটা একটা আর্টিফিশিয়াল বৈষ্ণোদেবী মন্দির তৈরি করা হয়েছে। এই যে পাথরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শোলা দিয়ে আর ফাইবার দিয়ে তৈরি করা। আর এইগুলো এক্সপেরিমেন্ট করে বলতে বলতে সামনে দুজন এগিয়ে চলছে অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি করা। আর যেহেতু শিব ভক্ত ইনি, হর হর মহাদেব বলে এগোতে থাকলাম আমরা মন্দিরের দিকে। বেশ অনেকটাই উপরে উঠে এলাম আমরা সব। হ্যাঁ, ভালোই লাগছে, খারাপ না জায়গাটা। আর্টিফিশিয়াল বৈষ্ণোদেবী। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমাদের। মন্দিরে ঢুকতে গেলে এই যে মাথা নিচু করে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়, এইটা এইখানে আমরা দেখতে পেলাম। এটা সত্যি একটা অসাধারণ লাগলো যে মন্দিরে ঢুকতে গেলে হাঁটু গেড়ে নিচু হয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, জাস্ট এইটুখানি ভিডিও করতে পেরেছি মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের। মাতা বৈষ্ণোদেবী মন্দির আমরা দর্শন করলাম। তারপরে আমরা কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট যে টুরিস্ট প্লেস সেটা দর্শন করতে। আমরা এখন যে জায়গাটায় এলাম সেটার নাম হলো আদলাজ ত্রিমন্দির। ত্রিমন্দির কেন বলছি, কারণ এই মন্দিরে সীমাদ্দার স্বামী, শিব ও কৃষ্ণ এই ৩টি ভগবানের মূর্তি আছে। তাই জন্য এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিমন্দির।
মন্দিরে ঢুকতেই সামনে এই এত বড় একটা ভগবানের মূর্তি দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। সেটা দেখলাম, মন্দিরটা ভালোভাবে ঘুরলাম, ঘুরে আশেপাশে ছবি কিছু তুললাম, তুলে আমরা একটু রেস্ট নিলাম। কারণ এতটাই গরম লাগছিল, সবাই একটু গাছের তলায় বসে রেস্ট নিলাম। আর সবার ফিডব্যাক যে কেমন ঘুরছে, কেমন লাগছে, এইগুলো আমরা সবাইকে একটু জিজ্ঞেস করে আমরা পরবর্তী যে টুরিস্ট প্লেস আছে সেইটা আমরা দেখতে চলে যাব। নেক্সট আমরা যে জায়গাটায় এলাম সেটার নাম হচ্ছে আদলাজ স্টেপওয়েল বা আদলাজ কুয়ো। এটা কুয়ো কেন বলছি, এটা আমরা ভিতরে গেলেই বুঝতে পারবো যে এটা অনেকটা নিচে অব্দি যেতে হয়। নিচে গিয়ে দেখা যাবে যে ওই জায়গাটা অনেক জল জমানো আছে, তাই জন্য এই জায়গাটাকে বলা হয় কুয়ো। বাট এইটা এত সুন্দর জায়গা যে মানে সত্যি অসাধারণ। মানে গেলেই আমরা বুঝতে পেরেছি যে কি সুন্দরভাবে ভাস্কর্যভাবে তৈরি করা হয়েছিল, আর কি সুন্দর জায়গাটা, যেখানে সবাই মিলে ছবি তুলছে, ভিডিও করছে। সত্যি অসাধারণ জায়গা এইটা। ১৪৯৯ সালে তৈরি হয়েছিল। আর এই জায়গাটাতে চারিদিক দিয়ে এত সুন্দরভাবে সাজানো গোছানো, গ্রিনারি যে ভিউ আছে, সত্যি অসাধারণ লাগছিল ঘুরতে। আর এইটা গুজরাটের একটা খুব পপুলার টুরিস্ট স্পটের মধ্যে একটা পড়ে। তো আমরা জায়গাটা ভালোভাবে ঘুরলাম, ভালো, ভালো ছবি তুললাম। সত্যি কথা বলতে ছবি তুলে আর শেষ হচ্ছিল না। এতটাই সুন্দর জায়গা যে ছবি না তুলে আমরা পারছিলাম না। অনেক ছবি তুললাম। তুলে আমরা এরই যে ওপর দিকটা যে কেমন দেখতে, অ্যাকচুয়ালি ওপর দিক দিয়ে বোঝা যাচ্ছিল না যে ভিতরে এতটা অব্দি নিচে সিঁড়ি আছে যেটা ডেপ পর্যন্ত যাওয়া যায়। তো আমরা আরেকটু এগিয়ে গিয়ে পুরো জিনিসটা দেখলাম অ্যাকচুয়ালি জিনিসটা কি। আমরা এইটা দেখে পরবর্তী যে নেক্সট টুরিস্ট স্পট সেইটা আমরা দেখতে চলে গেলাম। আমরা এখন যে টুরিস্ট স্পটটি দেখছি সেটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির। খুব সুন্দর একটা মন্দির। এইটা আমরা যে হোটেল নিয়েছি তার আশেপাশেই অবস্থিত, কারণ আমরা এইখান থেকে আমাদের হোটেল যেতে খুব একটা বেশি সময় লাগেনি। বাট এইটা আমরা রেখেছি একদম ডের লাস্ট, সারাদিন ঘুরে একদম লাস্ট এই পয়েন্টে আমরা এসেছি। এইটাই আমাদের শেষ আজকের দিনের টুরিস্ট স্পট। তো সত্যি দেখতে এতটা অসাধারণ মন্দিরটা। আর এই মন্দিরের ভিতরে যে ঠাকুরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির। রাধা কৃষ্ণের যে মূর্তি সেটাই এখানে আছে। সত্যি এইখানে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর মন্দির আমাদের একদম হোটেলের পাশেই ছিল। আর মন্দিরের এই যে রাধাকৃষ্ণ মূর্তিটা অসাধারণ ছিল। এই মন্দিরটা বানানো হয়েছিল ১৮১৯ সালে। এটি ছিল গুজরাটের আহমেদাবাদের প্রথম স্বামীনারায়ণ মন্দির। আমরা আজকে সকাল থেকেই বেশ কয়েকটা মন্দির ঘুরলাম, কিন্তু তার মধ্যে সব থেকে সুন্দর মন্দির আমার যেটা লেগেছে সেটা এই স্বামীনারায়ণ মন্দিরটি। কারণ এই মন্দিরটা চারিদিক দিয়ে ভাস্কর্য দিয়ে ঘেরা। মানে যে দিকটা তাকাচ্ছি সেই দিকটাতেই মানে কিছু না কিছু ভাস্কর্য করা আছে। আর মন্দিরটার ঠাকুর মানে শ্রী রাধাকৃষ্ণ মূর্তি যেটা আছে সেটা তো অসাধারণ লাগছিল। তো মানে বিকেলবেলায় এসেছি, এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। মানে সবাই বসে, বসে মানে মন্দিরটাকে দেখছিলাম। আর মন্দিরটার আশেপাশে অনেকগুলো থাকার জায়গা আছে। এই যে মন্দিরটার এই যে বাড়িটা, এইখানে লেডিসরাই শুধু যেতে পারবে, ছেলেরা যেতে পারবে না। বাট অনেকটা সেই একটা রাজস্থানী স্টাইলের একটা মন্দির যেরকম লাগছিল, চারিদিক দিয়ে ঘেরা। সত্যি অসাধারণ। মানে এইখানে না এলে বুঝতে পারতাম না যে এই আমাদের হোটেলের একদমই পাশে এত সুন্দর একটা মন্দির আছে। ডে 2 আমরা এই মন্দিরটা দেখেই শেষ করলাম। এবার আমরা চলে গেলাম হোটেলে, গিয়ে আমরা রেস্ট নিলাম। কারণ আমরা পরের দিন সকাল, সকাল বেরিয়ে যাব স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তো আমরা একটা পার্সোনাল গাড়ি হায়ার করেছিলাম। সেটা আমরা করেই ভোর, ভোর সকাল ৫ টার সময় আমরা বেরিয়ে যাব। কারণ আজকের রাতেই আমাদের ট্রেন আছে সোমনাথ মন্দিরে যাওয়ার জন্য। আর ওই ট্রেনটা মুম্বাই থেকে আসছে। সো আমাদের প্রপার টাইমিং এ ব্যাকও করতে হবে ট্রেনটা ধরার জন্য। উচ্ছ্বাস ছিল যে কখন স্ট্যাচু অফ ইউনিটিটা দেখবো। এই যে এত বড় একটা স্ট্যাচু, মানে আমাদের কাছে বা আমার কাছে এটা তো ফার্স্ট টাইম হবে যে এত বড় একটা স্ট্যাচুর সামনে আমরা গিয়ে পৌঁছাবো। মানে যতক্ষণ না দেখছি, মানে না দেখলে যেন মনটা শান্তি হচ্ছিল না। তো আমরা সকাল বেরোলাম শুধু এই জিনিসটা যাতে আজকেরই আমরা দেখে ব্যাক করতে পারি ঠিকঠাক টাইমে। কারণ আহমেদাবাদ স্টেশন থেকে প্রায় অনেকটা দূর, গিয়ে দেখে ফেরা সবাইকে নিয়ে। কারণ রাত্রিবেলায় আমাদের ট্রেন আছে। এই কম্বিনেশনটা যদি ঠিকঠাক না করতে পারি তো পরের যে আমাদের সব ট্যুর প্ল্যানটা আছে সবকিছু একদম ঘেঁটে যাবে। সেই জন্যে আমরা সকাল, সকাল বেরিয়েছি একদম আর্লি মর্নিং। এইটা করা যায় যে আহমেদাবাদ থেকে গিয়ে আবার ব্যাকে আসা যায়। তো সকালবেলা সানরাইজটা গাড়িতে যেতে, যেতেই দেখে নিলাম। হাইওয়েটা অসাধারণ ছিল। কোনো মালুমই হয়নি আমাদের ২০০ কিলোমিটার
এই টেম্পো ট্রাভেলে গেলাম, কোনো মানে অস্বস্তি বা কোনো রাস্তার এতটা বাজে কন্ডিশন যেটা যেতে পারছি না, সেরকম কোনো ব্যাপার হয়নি। সুন্দর স্মুথ রাস্তা। যে আমেদাবাদে এসছি এটাই বোঝা গেল যে আমেদাবাদ সিটিটা কতটা সুন্দর। মোটামুটি সবাই একটা ঘুম দিয়ে চললাম আমরা আমেদাবাদের সবথেকে পপুলার একটা জায়গা, যেটার নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। মোটামুটি ১ ঘন্টার ঘুম দিয়ে সবাই এখন ফ্রেশ। সুন্দর রাস্তা, মানে এত সুন্দর হাইওয়ে, আর তার সাথে গাড়ির মধ্যে সুন্দর হিন্দি গানের সাথে তাল মেলাতে মেলাতে আমরা স্ট্যাচু অফ ইউনিটির দিকে চললাম। এরপরে আমরা একটা ব্রেক নেবো সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টটা করে আমরা তারপরে স্ট্যাচু অফ ইউনিটির দিকে এগোতে থাকবো। আমরা প্রায় ১০০ কিলোমিটার আসার পরেই একটা ব্রেক নিই। চা ব্রেকফাস্ট করে আমরা আবার স্ট্যাচু অফ ইউনিটির দিকে এগোতে থাকলাম। চলে এলাম আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে। এই জায়গাটা থেকেই আমাদের যে নেক্সট কোন জায়গাটায় যেতে হবে, টিকিট কোথায় কাটতে হবে, আমাদের ওইখানেই সব বলে দেবে। আমাদের গাড়িটা এইখানটায় নামিয়ে দিল। নামিয়ে দিয়ে আমাদের বলল সামনে গিয়ে বাঁদিকেই টিকিট কাউন্টার আছে, ওইখান থেকেই টিকিট কাটতে হবে। আর বাকি যা ইনফরমেশন সব ওইখান থেকেই আমরা পাবো। আজকে সারাদিনই আমরা এই জায়গাটা ঘুরবো। স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে গেলে প্রায় ২ দিন সময় লাগে। কারণ স্ট্যাচু অফ ইউনিটিতে দেখার জন্য অনেক জিনিস আছে। বাট আমাদের কাছে সময় নেই। কারণ আজকের এই রাতেই আমাদের ট্রেন আছে। আমাদের ট্রেন ধরতে হবে সোমনাথ মন্দির দেখার জন্য। তো আমরা আজকের সারাদিনে কতটা পর্যন্ত স্ট্যাচু অফ ইউনিটির আশেপাশে দেখতে পারি কি দেখতে পারবো না, সেটাই আমি দেখব যে এইখানে একদিনে ঘুরতে গেলে কিভাবে আমি স্ট্যাচু অফ ইউনিটিটা এক্সপ্লোর করতে পারি। তো এই বাঁদিকে যে পিঙ্ক কালারের অটোগুলো আছে এগুলো লেডিসরা চালায়। এই অটো করেও ঘোরা যায়। বাট আমাদের এইখানে ফ্রি বাস সার্ভিস আছে। তো আমরা বাস সার্ভিসে করেই এই স্ট্যাচু অফ ইউনিটির কাছে আমরা যাব। তো আমরা টিকিট কেটে নিলাম স্ট্যাচু অফ ইউনিটির জন্য। তো এটা আমরা যাব হচ্ছে মিডিল অব্দি, স্ট্যাচু অফ ইউনিটির মিডিল অব্দি আমরা যাব। তার জন্য যে টিকিট প্রাইস পড়লো সেটা হচ্ছে অ্যাডাল্টের জন্য ৩৮০ আর চাইল্ডের জন্য ২৩০। ১৫ বছরের ওপর থেকে সবই অ্যাডাল্ট, আর এখানে সব বাস সার্ভিস ফ্রি। তো সেই হিসাবে আমরা এখান থেকে বাসই ধরলাম। বাস ধরে আমরা এগিয়ে যাব। আমাদের পল্লে বাবু এগোচ্ছেন, তুই পড়লে বাস ওইখানে আমাদের দাঁড় করানো আছে। তো একটা থ্রিলিং ব্যাপার আছে, কি হবে কিরকম না হবে, ঘুরবো কিভাবে। আর আহমেদাবাদ ট্যুরটা তো করলাম, খুবই ভালো। তো এবারে স্ট্যাচু অফ ইউনিটিটা কিভাবে আমরা কমপ্লিট করব সেটাই দেখব। বাহ, বাস স্ট্যান্ড তো এসি। ওয়েটিং লঞ্চ, এখানে ওয়েট করতে হবে আমাদের নেক্সট বাসের জন্য। কি হলো, টায়ার্ড? অল্প কেন? দেখতে পেয়ে গেলাম আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। পাহাড়ের থেকে উঁচু মনে হচ্ছে দূর থেকে। এত বড় স্ট্রাকচার, এত বড় স্ট্যাচু কিভাবে তৈরি হলো সত্যি সামনে গিয়ে বুঝতে পারছি। অসাধারণ লাগছে। उस जगह का नाम है श्रेष्ठ भारत भवन मेन कार पार्किंग। वो इस बस का पिकअप पॉइंट और लास्ट में ड्रॉप पॉइंट भी वही रहेगा। और जिनका रिवर राफ्टिंग का बुकिंग रहता है उनका पिकअप पॉइंट भी वहीं से है। और इस बस के रूट में आने वाला सबसे पहला जो अट्रैक्शन पॉइंट है वो स्टैच्यू ऑफ यूनिटी है। बाद में जंगल सफारी, पीट जोन, डेव्यू पॉइंट और वैली ऑफ फ्लावर और मेज गार्डन और डायनो ट्रेल रहेगा। तो सब अपनी राइट हैंड साइड पे देखिए, विश्व का सबसे बड़ा स्मारक यानी कि स्टैच्यू ऑफ यूनिटी। स्टैच्यू ऑफ यूनिटी का जो काम है वो L&T कंपनी ने किया है। और स्टैच्यू ऑफ यूनिटी की जो हाइट है वो 182 मीटर है, क्योंकि हमारे गुजरात असेंबली जो सीट है वो 182 है,
इसके लिए स्टैच्यू ऑफ यूनिटी की हाइट 182 मीटर रखी गई है और स्टैच्यू ऑफ यूनिटी के अंदर जाने के लिए 3 टाइप का टिकट रहता है। पहला टिकट जो है वो 150 वाला है, वो एंट्री टिकट रहता है, तो उसमें आप स्टैच्यू ऑफ यूनिटी के अंदर एंट्री ले सकते हो और नीचे का जो एग्जीबिशन हॉल है उसमें और फ्रीट एरिया पे घूम सकते हो, यानी कि आप चरणों तक जा सकते हो। और दूसरा टिकट जो रहता है वो 380 यानी कि 380 वाला है, वो एसयू व्हील गैरी का टिकट रहता है। उसमें टाइमिंग स्लॉट रहता है, तो 2-2 घंटे का टाइमिंग स्लॉट है, तो आपको उसमें टाइम के अनुसार आपको भी यहाँ पे उतरना है। उनको स्टेशन नंबर 1 से बस पिकअप करेगी और ये बस जाएगी अभी जंगल सफारी, बीच जोन, व्यू पॉइंट और वैली ऑफ फ्लावर की तरफ। तो चलिए स्टैच्यू ऑफ यूनिटी के लिए यहाँ पे उतरना है। তোমাদের নেক্সট প্ল্যান কোথায়? স্ট্যাচু অফ ইউনিটি। চলো। सामने से 1 नंबर आई बाहर बाहर আমাদের বাস এইখানে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে আমাদের এরকম জায়গা আছে যেখানে হেঁটে হেঁটে যেতে হবে, লাইন করা আছে আর সামনে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। তো সবই সিস্টেমেটিক, এখানে কোনো মিসম্যাচ হওয়ার কোনো ব্যাপারই নেই বা হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সবকিছু বুঝিয়ে দিচ্ছে। বাসে পুরোপুরি ডিটেলসটা বুঝিয়ে দিল কোথায় কি ঘুরতে হবে না ঘুরতে হবে। এখানে ক্লক রুমও আছে, যারা অনেক লাগেজপত্র নিয়ে এসে সারাদিনটা এখানে ঘুরতে যায়, তো ক্লক রুমে এখানে সবকিছুই রাখা যায়। তো রেখে এইখান থেকে আমরা সামনে এন্ট্রান্স আছে, সেখান থেকে আমাদের ঢুকে যেতে হবে। এখানে অনেক খাবারেরও আইটেম পাওয়া যাচ্ছে, যেখানে ইমলি, চাট মশলা, চাট সব পাওয়া যাচ্ছে। আর এই সরোবর যেটা আছে, লেক যেটাকে বলে, এই লেকে অনেক অ্যাক্টিভিটি হয়, লাইট অ্যান্ড সাউন্ড ওইখানে নিচে দিয়ে বসে হয়, দেখা যায়। তো আমরা হয়তো আজকে সেটা দেখতে পারবো না, আমাদের ব্যাক করতে হবে। এটা হচ্ছে এন্ট্রি গেট, একদম সুন্দরভাবে সাজানো হয়েছে, না রোদ্দুর লাগবে না বৃষ্টির জল গায়ে পড়বে। সো একটা প্রবলেম হলো যে এখানে অনেক কিছু সামান বা জিনিসপত্র নিয়ে যাওয়া যায় না, সেটার মধ্যে স্পিকার, ব্লুটুথ স্পিকার, বেশি খাবারের জিনিস আর ধারালো কোনো জিনিস, এইসব কিছু অ্যালাউ নেই এখানে। তো আমাদের ব্যাগে স্পিকার ছিল, কিছু খাবার আইটেম ছিল, তো বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা বিস্কিট এসব অবধি অ্যালাউ করে, ওর থেকে বেশি কিছু খাবার অ্যালাউ করে না। তো তাই জন্য আমাকে পুরো সব কিছু নিয়ে এখন ক্লক রুমে এটা রেখে দিতে হচ্ছে, তাতে আমাদের একটু হ্যান্ড ক্যারি যেটা হচ্ছে সেটাও একটু হালকা হয়ে গেল। তো সেফটি ফিচার্স মানতেই হবে, ভালো, একদিকে ভালো। তো আমি এখন ব্যাক করছি ওইখানে, আবার যেখান থেকে এসেছিলাম সেখানে গিয়ে ক্লক রুমে এই জিনিসপত্র রেখে আসছি। সামনে সিকিউরিটি জোন আছে, যেখানে চেকিং হবে আমাদের ব্যাগপত্র, আবার সেকেন্ড টাইম। আগে একবারও চেকিং হয়েছে, সেকেন্ড চেকিং। তো আমরা সিকিউরিটি চেকিং করে জাস্ট ভিতরে এলাম। তো সিকিউরিটি চেকিংটা পুরোপুরি এয়ারপোর্টের মতো, সব কিছু চেক হলো, আমার ব্যাগ দুবার করে চেক হলো। তো ভিতরটা ঢুকে ঠিক এইরকম একটা স্পট পেলাম, যেখান থেকে আবার সোজা যেতে হবে, অনেকটাই যেতে হবে। তো যাই ভিতরটা, দেখি কেমন আর কি প্রবলেম ফেস করতে হয়। মানে এক্সাইটমেন্টটা বেড়ে চলেছে না, যত সামনের দিকে যাচ্ছে যেন আরো মূর্তিটা আরো বড় হয়ে যাচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক যাতে কারোর কোনো অসুবিধা না হয়, যে এতখানি রাস্তা আছে কিভাবে যাবে। এখানে ডান দিকে স্কেলেটার আছে, যেখান থেকে আপনি যারা বয়স্ক, খুবই বয়স্ক, হেঁটে যেতে পারবেন না, তাদের ওইখানে ডান দিকে রাখা আছে। আর ওর বাঁ দিকে হচ্ছে রিটার্ন। তো দুদিক দিয়েই পুরোপুরি জিনিসটা করা হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমরা এই স্কেলেটার ধরেই বয়স্কদের মতো এগিয়ে যাব। বয়স্করা যাচ্ছে, আমি কেন হেঁটে হেঁটে যাবো এই গরমে? তো আমিও উঠে যাই।
জলটা কি সুন্দর লাগছে না উপর দিক দিয়ে আরো এটা সুন্দর দেখতে লাগবে, চারিদিকে পুরো ওদিকে ড্যাম আছে, ড্যামটাও দেখা যাবে। চলো উঠছে, ভিডিও হচ্ছে। ওকে হচ্ছে আমরা একদম পায়ের কাছে চলে এসেছি, যেখান থেকে এন্ট্রি দেখাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এইখান থেকে লিফটে করে আমাদের ওই বুক অবধি যেতে হবে। তো এখানে উপরে ওঠার জন্য এইদিকে রাস্তা আছে, ছাদ বলতে পারি আমরা, ছাদের উপরে। আর মেন গেট এইটা এন্ট্রি, আর ওটা এক্সিট। তো এটা দিয়ে ভিতর দিয়ে আমরা ঢুকবো, দেখি এবার ভিতরে কি কি আছে। আচ্ছা, ভিতরটা ঠিক এইরকম। বাহ, অসাধারণ। কিন্তু বসার জায়গা, টয়লেট সবই আছে, কারোর কোনো অসুবিধা হবে না। চলো আগে ওই লিফটে করে উপরে যাই, তারপরে আগে উপরে যাই। 12টা অবধি আমাদের কাছে টাইম আছে। ভেতরে এসিও আছে, যাতে এই গরমে কোনো অসুবিধা না হয়। এখানে সর্দার বল্লভভাই প্যাটেলের শুধু মাথাটা করা আছে, আর এখানে পুরো স্ট্রাকচারটা করা হয়েছে। আর কিভাবে তৈরি হয়েছে সেটা এখানে পুরোপুরি ডিজাইন করে দেখানো হয়েছে। নিচে এই পোর্শনটা আমরা দাঁড়িয়ে আছি। তারপরে কিভাবে পায়ের আঙুল থেকে পা, কিভাবে কত অবধি আছে স্ট্রাকচার, বুক অবধি, তার উপরে কিভাবে স্ট্রাকচার করা হয়েছে, সেই পুরো স্ট্রাকচারটা দেখানো হয়েছে। আমরা ওটা দেখার পরেই ওর পিছনটাতে এলাম। ওর পিছনটাতে এরকম একটা গ্যালারি আছে, যেখানে এত সুন্দর সবকিছু করা হয়েছে। আর এখানে হচ্ছে এন্ট্রি গেট, আমরা যেটা দিয়ে ওপরে লিফটে করে উপরে উঠবো। তো পিছনে আমাদের এখানে এন্ট্রির জন্য দৌড়াতে হবে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা উপরে চলে এলাম। এতটা হাইটে বুঝতেই পারলাম না কিভাবে এলাম, তাই না? এত ফাস্টলি কিভাবে যে উপরে চলে এলাম বুঝতেই পেলাম না, গল্প করতে করতে চলে এলাম। তো আমরা এখন চেস্ট লেভেলে আছি। তো এখান থেকে কেমন দেখাচ্ছে সেটা আমরা দেখব। বাহ, এই হচ্ছে ভিউ চেস্ট লেভেল থেকে। সামনে যে সর্দার বল্লভভাই প্যাটেল ড্যামটা সেটা দেখা যাচ্ছে দূরে, ওর পিছনে এই ড্যামটা রাখা আছে। আর এই হচ্ছে নিচেটা দেখা যাচ্ছে পুরো। কি হলো আপনার কিছু রিয়াকশন? খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। কেমন? ঠিকই আছে। কিছু মানে কিছু আর একটু কিছু হলে ভালো হলে কিছু হতো, এর থেকে ভালো কিছু এতে কিছু হয় না। কিছু হতে পারে। এটা এক্সিট গেট। আমরা বেরিয়ে এলাম স্ট্যাচু অফ ইউনিটির চেস্ট লেভেল থেকে। তো এইরকম ভাবে স্ট্রাকচার করা হয়েছে যাতে দেখতে পারি যে কিভাবে জিনিসটা করা হয়েছে। জাস্ট নিচেটা দেখা যাচ্ছে কিভাবে লোহার কানেক্টিং দিয়ে কিভাবে করা হয়েছে। আমরা এদিক থেকে এসেছিলাম, এসে রাইট সাইড ঢুকেছিলাম। আমরা এই দিক দিয়ে বেরোলাম, এ লেফট সাইডে গেল গিয়ে এবার আমাদের আর কি কি দেখার জিনিস আছে সেইগুলো দেখবো। এখানে ফিডব্যাক কম আছে,
ফিডব্যাক ফর্ম আছে, কেমন লাগলো না লাগলো ফিডব্যাক দিতে পারো। আপনি দেবেন? আমার মেয়ে ফিডব্যাক দিচ্ছে, দেখি ও কি ফিডব্যাক দেয়। ফিডব্যাক দিচ্ছে, চলো চলো তোমরা চলো। চলো। তোমরা যে ফিডব্যাকটা দিচ্ছ তারপরে আমাদের বলো তুমি কি ফিডব্যাকটা দিলে, ঠিক আছে? হ্যাঁ, লিখে আসুন তাড়াতাড়ি। এইবারে এই বেসটা ঘুরতেই পারি আমরা, কিছুক্ষণ ঘোরার পরে আমরা এর ওপরটা বাইরে আউটসাইডটা দেখবো। তো এইখানে ঘুরতে বেশ ভালোই লাগছে, আর সময়টাও কেটে যাবে কখন বোঝাই যাবে না। এইভাবে সব করা হয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্পিচ দেওয়া আছে, কি বলেছিলেন না বলেছিলেন। অসাধারণ। আর এইটাই ওই বেসটা, চারিদিক দিয়ে রাউন্ড করে শেপ করা, এটাই বেস। হ্যাঁ, ওরা আবার কোথায়? ওপরে দেখো, আরো হেভি লাগছে দেখতে। আমার বসবার করে দিয়েছে, বসে বসেও দেখো। স্ট্যাচু অফ ইউনিটির ভিতরের যা দেখার আমরা মোটামুটি দেখে নিয়েছি, যতটা তাড়াতাড়ি হয় দেখে। এবার আমরা বেরোবো এক্সিট গেট দিয়ে, ওইখান দিয়েই বেরিয়ে যাব ওপরে। এর ওপরে যেখানে পাটা যেখানে আছে সেইখান থেকে স্ট্যাচু অফ ইউনিটিটা কেমন দেখা যায় সেটাই দেখবো এবারে। এতক্ষণ ভিতরে ছিলাম খুব সুন্দর ঠান্ডার মধ্যে, এবার বাইরে সেম আবার গরম। ও গুড নাইট বলেছে। আমরা উপরে আছি এখন। চলো, একদম পায়ের নখ অবধি পৌঁছে যাবো আমরা। ভালো লাগছে। হ্যাঁ, পছন্দ হয়েছে। ওই বাকি সামনেই নোক দেখতে পাচ্ছি, আর এইভাবে দেখছি মনে হচ্ছে গায়ের উপরে পড়ে যাবে। বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুটা মনে হচ্ছে সামনের দিকে একটু হেলানো আছে, কিন্তু সেরকম না, এত বড়ই মনে হচ্ছে সামনের দিকে হেলানো আছে। এটা 5 নম্বর সিঁড়ি, চলমান সিঁড়ি। আর এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে চলছি, মানে বুঝতেই পারছেন মানে কি অবস্থা। এই দেখা মানে সৌভাগ্য, অসাধারণ। চলে এলাম পায়ের একদম নিচে, আঙুলের কাছে। বাহ বাহ, অসাধারণ। কেমন দেখলে? খুব ভালো দেখেছি, খুব ভালো, সুন্দর, ভালো দেখেছি, মানে বলার মতো না। দারুণ দারুণ, জবাব নেই। ভেরি নাইস কমপ্লিমেন্ট, আই লাইক ইট। খুব ভালো জায়গা, কিন্তু খুব রোদ, খুব গরম লাগছে। আমার অনেক দিনেরই আসার ইচ্ছা ছিল, আসতে পেরে আমি খুব খুশি। সেটা থ্যাংক ইউ কাকে বলবি সেটা বল। থ্যাংক ইউ যে বানিয়েছে এটা, তাকে। বাবু, বাবুকে বললোই না বাবু। হ্যাঁ, থ্যাংক ইউ বাবুকে বলা উচিত, বাবুকে কিছু বললোই না, বাবু হেঁটেই যাচ্ছে। বাবু কি বলবে? বাবু নিয়ে এসছে এটা দেখার জন্য। বাবু নিয়ে এসছে। বাবুকে ধন্যবাদ। হ্যাঁ, তোমার তোমার কেমন লাগছে? ভালো লেগেছে। আবার কি আসতে চাও? আবার এইটা কি এত বড়, কি এটা? এইটা কি এত বড়? এটা কি? তাহলে এটা ওয়ার্ল্ডের সব কি এটা? স্ট্যাচু কার? বল্লভভাই প্যাটেল। হ্যাঁ, ভাই প্যাটেল। খুব ভালো লেগেছে, আমি আসতে পেরেছি। থ্যাংক ইউ প্রথম আমার জামাইবাবুকে, সৌমেন সর্দার। তারপরে দ্বিতীয় থ্যাংক ইউ আমার হাজবেন্ড, যে আমাকে পাঠিয়েছে, নিজে আসিনি। খুব ভালো লেগেছে, ওয়ার্ল্ডের সব থেকে উঁচু স্ট্যাচু দেখে খুব ভালো। ঘাড় উঁচু করেও দেখা যাচ্ছে না, এতটাই উঁচু এটা। চলো, আমরা মোটামুটি পুরোটাই নিচে নেমে এলাম। ওই পায়ের আঙুলের কাছে ছিলাম এতক্ষণ, ছবি ভিডিও যা করছিলাম আমি। পরে এই নিচে নেমে এলাম, আর এইখান থেকে এই নর্মদা নদী।
এখানে দাঁড়িয়ে যা ছবি ভিডিও তুলে আজকের মতো এইখান থেকেই আমরা ব্যাক করব, কারণ আরও এখানে অনেক রকমের স্পট আছে। ওই দূরে একটা দেখা যাচ্ছে কিছু গার্ডেন, এইখানে এর পিছনেই কিছু ওই যেটা বলে সাফারি, জঙ্গল সাফারি, চিড়িয়াখানা, আরও বাটারফ্লাই গার্ডেন, এই সবই আছে এইখানে। তো সেইগুলো দেখতে গেলে সময় নিতে হবে, সময় নিয়ে আসতে হবে। প্রায় একদিন লাগে বা দুদিন স্টে করে এইখানে দেখতে গেলে পুরো সব কিছু কভার করতে দুদিন স্টে করতে লাগে। তো যেরকম হাতে টাইম সেরকমই ঘুরতে হবে। তো আমাদের কাছে টাইম বেশি ছিল না, তো অনলি ফর স্ট্যাচু অফ ইউনিটি যা দেখলাম মন ভরে গেল, সত্যি কথা। আমাদের স্ট্যাচু অফ ইউনিটি ঘোরা শেষ, এবারে আহমেদাবাদ ফেরার পালা। তো আমরা আহমেদাবাদ থেকে স্ট্যাচু অফ ইউনিটি কীভাবে এলাম, কীভাবে ঘুরলাম, একদিনে কেমন ঘোরা যায় বা দুদিন কেমন লাগে ঘুরতে, সেটা পুরোপুরি ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে একদিনে ঘুরলে কী কী দেখতে পাবো, দুদিনে ঘুরলে কী কী দেখতে পাবো। শুধু স্ট্যাচু অফ ইউনিটি না, এর আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো আরও ভালো অ্যাক্টিভিটি বলছে এখানে, কিন্তু আমার তো সময় নেই তাই দেখতে পেলাম না। বাট মেন উদ্দেশ্য স্ট্যাচু অফ ইউনিটি দেখার, তো ওটা আমরা খুব ভালোভাবে দেখলাম, ভালোভাবে ঘুরলাম, বেশ ভালোও লাগলো। একটু গরম, আর ঠিক আছে, এত সুন্দর জিনিস দেখতে গেলে তো একটু গরম উপভোগ করতেই হবে। লাস্টে এক্সিটে লেখা আছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা ঠিক, একদম ঠিক লেখা আছে। কিছু কিছু জিনিস লেখা যেটা সত্যি মনে হয় ইন্ডিয়ার জন্য একদম পারফেক্ট। ইন্ডিয়ায় এত কিছু আছে দেখার, সেগুলো না দেখলে বোঝাই যায় না। তো ইন্ডিয়া ঘুরতে গেলে ইন্ডিয়াকে ঘুরতে হবে, ঠিকভাবে ইন্ডিয়াতে ঘুরতে হবে। এত কিছু আছে ইন্ডিয়ার দেখা, নাহলে জীবনে ইন্ডিয়ায় থেকে যদি ইন্ডিয়ার কিছু না দেখলাম তাহলে আর কি দেখলাম। ম্যাঙ্গো খায়গা? এই গরমে বেরিয়েই জেলা খাচ্ছি আমরা তরমুজ, একদম গরমে বেশ ভালোই লাগছে। আম, তরমুজ, খেড়া খাও, সব খেয়ে নাও। স্ট্যাচু অফ ইউনিটি আমার দেখা সেরা টুরিস্ট স্পটের মধ্যে একটা, যেটা মানুষ দ্বারা তৈরি। সত্যি কথা বলতে এই এত সুন্দর যে একটা স্ট্যাচু, পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু স্ট্যাচু, সেটা আমরা যে দেখতে পেরেছি আর এত ভালোভাবে ঘুরেছি, সেটা বলে বোঝানো যাবে না। আর তার সামনে দাঁড়িয়ে এই যে স্মৃতি রেখে যে ছবিগুলো তোলা, ভিডিওগুলো করা, আমাদের সারা জীবনের একটা স্মৃতি থেকে গেল যে আমরা এই স্ট্যাচু অফ ইউনিটি ঘুরেছি আর তার সামনে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর ছবি তুলেছি। সত্যি অসাধারণ, এক কথায় মানে অসাধারণ থেকেও বেশি যদি কিছু হয় সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এইখান থেকে তো আমাদের যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর একটু থেকে যাই, কিন্তু আমাদের থাকলে তো চলবে না, কারণ আমাদের আজকের রাতেই ট্রেন ছিল সোমনাথ মন্দিরে যাওয়ার জন্য। আর আমাদের এইখান থেকে যেতে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমরা ওইখান থেকে তাড়াতাড়ি ব্যাক করলাম। প্রায় আস্তে আস্তে আমাদের রাতই হয়ে গেছিল। তো আমরা এসে তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে হোটেল থেকে চেক আউট করবো। আমাদের এটা পুরোপুরি প্ল্যান ছিল তাড়াতাড়ি এসে যাতে আমরা ট্রেনটা ধরতে পারি, কারণ আমরা ট্রেনটা ঠিক টাইমে না ধরতে পারলে আমাদের পরবর্তী যে ঘোরার প্ল্যান, যে শিডিউল, সবকিছুই নষ্ট হয়ে যাবে। স্টেশনের সামনে হোটেল নেওয়া কারণ আমরা যাতে তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে পারি। আমরা সবাই চলে এসেছি স্টেশনে, আমরা এখন ওয়েট করছি ট্রেন আসার জন্য, যে ট্রেনটা মুম্বাই থেকে আসছে, যেটা পৌঁছাবে সকালে সোমনাথ স্টেশনে। 19217 সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস, যেটা মুম্বাই থেকে ভারওয়াল স্টেশন অবধি পৌঁছায়। আমাদের সোমনাথ মন্দিরে যেতে গেলে এই ভারওয়াল স্টেশনেই নামতে হবে। 2.5 দিন হাতে নিয়ে আহমেদাবাদ সিটি আর স্ট্যাচু অফ ইউনিটি পুরোটাই আমরা চেষ্টা করলাম ঘুরে দেখার। এরপরে আমরা যাব সোমনাথ ও দ্বারকা, সাথে গির ফরেস্ট, সেটা আমার পরের ভিডিওতে আমরা দেখব।